শিল্প বিপ্লব বললেই আমাদের মাথায় কি আসে? ওই যে ব্রিটেনের বড় বড় ফ্যাক্টরি, ধোঁয়া ওঠা চিমনি, তাই তো? কিন্তু এই গল্পের না আরেকটা দিকও আছে, একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যেটা জড়িয়ে আছে ভারতের বস্ত্রশিল্পের উত্থান আর পতনের সাথে। তো আজ আমরা সেই দুটো গল্পকেই এক সুতোয় বাঁধার চেষ্টা করব। তো কিভাবে এগোবে আমাদের এই আলোচনা? দেখুন, আমরা একদম শুরু থেকে শুরু করব, মানে কারখানার আগের যুগ থেকে। তারপর দেখব যন্ত্র এসে কিভাবে সব কিছু বদলে দিল। জানব দুটো টেক্সটাইল ইন্ডাস্ট্রির লড়াইয়ের কথা। এরপর দেখব ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ, আর একদম শেষে একটা যুদ্ধ কিভাবে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভাবা যায়, সামান্য একটা সুতো যা দিয়ে আমরা কাপড় বুনি, সেই সুতোই কিনা দুটো দেশের ভাগ্য, অর্থনীতি, এমনকি গোটা বিশ্বের ইতিহাসকেই নতুন করে লিখে দিল। কিভাবে? চলুন, এই জটিল প্রশ্নের উত্তরই আজ খোঁজা যাক। বেশ, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে শিল্প বিপ্লবের কথায় আসার আগে আমাদের একটু সেই সময়টা বুঝতে হবে, যখন আজকের দিনের মতো এত বড় বড় সব কারখানা কিন্তু ছিল না। এই যে প্রাক শিল্পায়ন শব্দটা শুনতে বেশ ভারী, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে খুবই সহজ। ভাবুন তো, কোনো একটা সেন্ট্রাল ফ্যাক্টরি নেই, তার বদলে গোটা দেশ জুড়ে লক্ষ লক্ষ বাড়িতে ছোট ছোট ইউনিটে কাজ হচ্ছে। এটা ছিল একটা বিশাল নেটওয়ার্কের মতো। সবাই মিলে আন্তর্জাতিক বাজারের জন্য জিনিস তৈরি করছে, কিন্তু কারখানার চার দেওয়ালের বাইরে থেকে। এই সিস্টেমটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল। দেখুন, শহরের বণিকরা দেখল কি, এই যে ট্রেড গিল্ড বা বণিক সংঘগুলো আছে, এদের নিয়ম কানুনের জ্বালায় ব্যবসা বাড়ানো যাচ্ছে না। তো তারা একটা দারুণ বুদ্ধি বের করল। তারা সোজা চলে গেল গ্রামের কারিগরদের কাছে। তাদের হাতে কাঁচামাল দিয়ে বলল, এ নাও, জিনিস বানিয়ে দাও। সুতো কাটা থেকে শুরু করে কাপড় বোনা সবটাই হতো গ্রামের আলাদা আলাদা বাড়িতে। আর একদম শেষে সব মাল জড়ো করে লন্ডনে নিয়ে আসা হতো ফিনিশিং টাচ দেওয়ার জন্য। তো ব্রিটেনে যখন এসব চলছে, ঠিক সেই সময় বিশ্বের অন্য প্রান্তে কিন্তু গল্পটা ছিল একদম অন্যরকম। 18 শতক পর্যন্ত যদি সেরা কোয়ালিটির কাপড়ের কথা বলা হতো, তাহলে একটাই নাম আসত: ভারত। ভারতীয় কাপড়ের ডিমান্ড ছিল সারা বিশ্বে, আর ইউরোপের বাজার ছিল এর সবচেয়ে বড় খাদ্যর। কিন্তু এই পুরো ছবিটা এবার পাল্টাতে শুরু করল। ব্রিটেনে এমন এক জিনিসের আগমন ঘটল, যার মধ্যে গোটা উৎপাদন ব্যবস্থাকে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা ছিল। এক কথায় বলতে গেলে, একটা বাক্সের ভেতরে যেন একটা গোটা বিপ্লব। আর সেই বিপ্লবের প্রথম স্পার্ক ছিল স্পিনিং জেনির মতো একটা যন্ত্র। ভাবুন একবার, একজন শ্রমিক যে সময়ে একটা সুতোর চাকা ঘোরাচ্ছে, এই মেশিনটা একাই অনেকগুলো চাকা ঘোরাতে পারত। তার মানে কি? মানে হলো, অনেক কম সময়ে অনেক কম লোক দিয়ে কয়েকগুণ বেশি সুতো তৈরি করা সম্ভব। প্রোডাকশনের দিক থেকে এটা ছিল একটা অবিশ্বাস্য লিপ, একটা বিরাট লাভ। কিন্তু টেকনোলজির এই বড় লাভটা সবার জন্য কিন্তু ভালো খবর ছিল না। বিশেষ করে যারা হাতে সুতো কেটে নিজেদের সংসার চালাতো, তাদের কাছে এই স্পিনিং জেনি ছিল একটা দুঃস্বপ্নের মতো। আর তাদের ভয়টা একদমই মিথ্যে ছিল না। ভাবুন, একটা মেশিন যদি 10 জনের কাজ একাই করে ফেলে, তাহলে বাকি 9 জনের কি হবে? বিশেষ করে পশম ইন্ডাস্ট্রির মহিলারা, যাদের আয়ের মূল উৎসই ছিল এটা, তারা দেখল যে তাদের মুখের গ্রাস কেড়ে নিতে একটা যন্ত্র চলে এসেছে। এই পরিস্থিতিতে একটা বিরাট প্রশ্ন উঠে এলো। আর এই প্রশ্নটা কিন্তু শুধু শ্রমিকদের নয়, শিল্পপতিদেরও ভাবাচ্ছিল যে ভবিষ্যতের রাস্তা কোনটা, মানুষের হাতের নিখুঁত কাজ নাকি মেশিনের বিশাল প্রোডাকশন ক্যাপাসিটি। আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের দুই বস্ত্রের গল্পের আসল লড়াই। ব্যাপারটা কিন্তু এমন নয় যে মেশিন আসা মানেই হাতের কাজের দিন শেষ। একদমই না। একদিকে ভাবুন, হাতে কাজ করার জন্য লোক পাওয়া যেত অনেক কম মজুরিতে। ধরুন, কোনো উৎসবের জন্য হঠাৎ প্রোডাকশন বাড়াতে হবে, বেশি লোক লাগিয়ে দিলেই কাজ শেষ। আর হাতে তৈরি জিনিসের ডিজাইনে যে ভ্যারাইটি আর ক্লাস ছিল, সেটা মেশিনে আসত না। অন্যদিকে মেশিনগুলো ছিল ভীষণ দামি, প্রায় খারাপ হতো, আর সেগুলো সারানোর খরচও ছিল প্রচুর। তাই অনেক শিল্পপতি তখন ভাবতেন, মানুষের হাতের স্কিলের কোনো বিকল্প হয় না, অন্তত সেই সময় তো নয়ই। তো ব্রিটেনে যখন মেশিন আর মানুষের এই লড়াইটা চলছে, ঠিক তখনই সেই ঢেউ এসে ধাক্কা মারল ভারতে। কিন্তু এখানে এর এফেক্টটা ছিল একদম অন্যরকম। এবার গল্পটা আর শুধু প্রযুক্তির নয়, এবার গল্পটা ক্ষমতার, গল্পটা নিয়ন্ত্রণের। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতের পুরো তাঁত শিল্পকে নিজেদের কবজায় আনলো, চলুন সেটাই এবার দেখি। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সুরাট বন্দরের কথা ভাবুন। একসময় ভারতের পশ্চিম উপকূলে সবচেয়ে জমজমাট ট্রেডিং হাব ছিল এটা। কিন্তু যেই না ইউরোপীয় কোম্পানিগুলো, বিশেষ করে ব্রিটিশরা, ট্রেডের মনোপলি পেয়ে গেল, পুরো সিস্টেমটাই ভেঙে পড়ল। সুরাট থেকে এক্সপোর্ট কমতে শুরু করলো, আর স্থানীয় মহাজন বা ব্যাংকগুলো সব একে একে দেউলিয়া হয়ে গেল। মানে একটা গোটা ইকোনমিক সিস্টেম চোখের সামনে ধসে পড়তে শুরু করল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু খুব ঠান্ডা মাথায় একটা প্ল্যান করেছিল। তাদের টার্গেট ছিল একটাই,
ভারতের তাঁতিদের ওপর পুরো কন্ট্রোল নিয়ে আসা। আর সেই জন্য তারা খুব সিস্টেমেটিক্যালি এই যে 4টে স্টেপ দেখছেন এইভাবেই এগিয়েছিল। এই কথাটা সেই সময়ের কঠিন সত্যিটা তুলে ধরে। কোম্পানি কি করল? তারা গোমস্তা নামে কিছু স্যালারিড কর্মচারী রাখল। এদের স্থানীয় লোকজনের সাথে কোনো যোগাযোগ ছিল না, এরা ছিল বহিরাগত। এরা তাঁতিদের অগ্রিম টাকা, যাকে দাদন বলা হতো, দিয়ে একটা চুক্তিতে আটকে ফেলত। ফল কি হতো? তাঁতিরা আর অন্য কোনো ব্যবসায়ীর কাছে তাদের কাপড় বিক্রি করতে পারত না। এরপর গোমস্তারা কাপড়ের কোয়ালিটি চেক করে এমন একটা দাম দিত যা বাজারের থেকে অনেক কম। এভাবেই একটু একটু করে তাঁতিরা তাদের সব স্বাধীনতা হারিয়ে কোম্পানির দাসে পরিণত হলো। আর এখানেই গল্পটা একটা অবিশ্বাস্য টুইস্ট নেয়। ভাবুন একবার, যে দেশটা শত শত বছর ধরে গোটা বিশ্বকে কাপড় সাপ্লাই দিয়ে এসেছে, সেই ভারতই হয়ে উঠল ব্রিটিশ ফ্যাক্টরিতে তৈরি কাপড়ের সবচেয়ে বড় বাজার। ম্যানচেস্টারের মিলে তৈরি সস্তা কাপড় এসে ভারতের বাজার পুরো দখল করে নিল। এটাকে বলে ইতিহাসের সেরা আইরেনি, একটা সম্পূর্ণ অর্থনৈতিক উলটপুরাণ। যখন মনে হচ্ছিল যে ভারতের ইন্ডাস্ট্রির গল্পটা হয়তো এখানেই শেষ, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না, ঠিক তখনই ইতিহাস একটা নতুন চাল চালল। একটা বিশ্বযুদ্ধ শুরু হলো, আর সেই যুদ্ধের আঁচ এসে পড়ল ভারতের শিল্প জগতে, কিন্তু একদম অন্যভাবে, যা কেউ ভাবতেও পারেনি। ব্যাপারটা আসলে খুব সিম্পল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হতেই ব্রিটেনের সব ফ্যাক্টরি যুদ্ধ সরঞ্জাম বানাতে ব্যস্ত হয়ে পড়ল। এর ফলে কি হলো? ভারতে ম্যানচেস্টারের কাপড় আসা বন্ধ হয়ে গেল। আর হঠাৎ করেই ভারতের শিল্পপতিরা নিজেদের দেশের একটা বিশাল ফাঁকা বাজার পেয়ে গেল। শুধু তাই নয়, ব্রিটিশ সরকারও যুদ্ধের জন্য দরকারি জিনিস, যেমন ধরুন চটের বস্তা, সৈন্যদের ইউনিফর্ম বা বুট, এগুলো ভারতের কারখানা থেকেই কিনতে বাধ্য হলো। ফলে রাতারাতি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ডিমান্ড একদম তুঙ্গে উঠে গেল। এই যে চার্টটা দেখছেন, এটাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার। পরিবর্তনটা কতটা ড্রামাটিক ছিল দেখুন। যুদ্ধের প্রয়োজনে শুধু পুরনো ফ্যাক্টরিগুলোই যে দিনরাত চলল তা নয়, অনেক নতুন নতুন ফ্যাক্টরিও তৈরি হলো। ভারতের ইন্ডাস্ট্রি শুধু নতুন করে জীবন ফিরে পেল না, বরং এক ধাক্কায় কয়েক ধাপ এগিয়ে গেল। শিল্পায়নের এই পুরো গল্পটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে শিখিয়ে দেয়, টেকনোলজির পরিবর্তন সবসময় কিছু উইনার আর কিছু লুজার তৈরি করে। একসময় তাঁতিদের জায়গা নিয়েছিল মেশিন, আজ আমরাও কিন্তু ঠিক সেরকমই একটা টেকনোলজিক্যাল রেভলিউশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তাই প্রশ্নটা আজও একই রকম প্রাসঙ্গিক। এই নতুন যুগে ভবিষ্যতের সুতোটা কার হাতে থাকবে?